আচ্ছা, আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল শুরু করেছিলাম। হ্যাঁ, তো সেই ইমপ্রপার ইন্টিগ্রালই আমরা কন্টিনিউ করছি। তো কন্টিনিউ একটা থিওরেম দিয়ে করবো। হ্যাঁ, থিওরেমটা কি? ইন্টিগ্রেশন a to infinity 1 by x to the power n dx। এখানে a অবশ্যই এটাও খেয়াল রাখতে হবে, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা। এই থিওরেমের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা, a পজিটিভ। a অবশ্যই অবশ্যই a পজিটিভ হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এটা কনভার্জেন্ট if and only if, কখন? n greater than 1। ইন্টিগ্রেশন a to infinity 1 by x to the power n dx, যেখানে এটা অবশ্যই অবশ্যই পজিটিভ। হ্যাঁ, a হবে পজিটিভ, এটাকে আমরা কনভার্জেন্ট বলবো কখন? if and only if n greater than 1। n যদি 1 থেকে বড় হয়, তবেই আমরা বলবো এই ইন্টিগ্রেশনটাকে কনভার্জেন্ট। যেখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই লাইনটা, এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা, যে দেখো এর এ হচ্ছে পজিটিভ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এ হচ্ছে আমাদের পজিটিভ, এই জায়গাটা আমাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমরা একটা দুটো एग्जांपल করি। আচ্ছা, যদি আমি ইন্টিগ্রেশন আমি 1 টু ইনফিনিটি, আচ্ছা এখানে নিলাম, হ্যাঁ 1 টু ইনফিনিটি 1 বাই x স্কয়ার dx নিলাম। ঠিক আছে, এখানে n এর ভ্যালু কত নিলাম? 2, 1 এর থেকে বড়। তাহলে দেখো এটা কনভার্জেন্ট হবে। কি হচ্ছে? আমি ইন্টিগ্রেশন করলে কতবার মাইনাস 1 বাই x, তাই না? 1 টু ইনফিনিটি নিলাম, 1 বাই x স্কয়ার এর ইন্টিগ্রেশন কি হয়? x টু দি পাওয়ার -2 + 1 আচ্ছা, ইনফিনিটি যদি বসাই তাহলে কি হচ্ছে? মাইনাসটাকে যদি আমি বাইরে নিই তাহলে কি হচ্ছে? -1 বাই ইনফিনিটি মানে 0, -1 বাই 1 মানে 1 ইকুয়াল টু কত আসছে? 1। ফাইনাইট আসলে আমরা কি জানি? ফাইনাইট আসলে সেটাকে বলা হয় কনভার্জেন্ট। ঠিক আছে, আচ্ছা এবার 1 এর থেকে যদি আমি ছোট নিই, হাফ যদি নিই, সরি এইটা তো হাফ না, ইন্টিগ্রেশন 1 টু ইনফিনিটি 1 বাই x টু দি পাওয়ার হাফ dx, এটা যদি নিই, 1 এর থেকে ছোট যদি নিই, তাহলে কি হবে? দেখো 1 এর থেকে ছোট নিলে কি বলছি? কনভার্জেন্ট হবে না, তাহলে ডাইভার্জেন্ট হবে। তাহলে কি পাবো? ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার হাফ, ইন্টিগ্রেশন কি হবে? x টু দি পাওয়ার -হাফ প্লাস 1 বাই -হাফ প্লাস 1, এটা হবে ইন্টিগ্রেশন। তার মানে কত হবে? তার মানে উপরে চলে যাবে -হাফ, এটা হাফ, 2 x টু দি পাওয়ার হাফ, এটা হবে ইন্টিগ্রেশন। তার মানে কত হবে? 2 into x টু দি পাওয়ার হাফ। রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে আমার 1 থেকে ইনফিনিটি। ঠিক আছে, আচ্ছা ইকুয়ালস টু 2 বাইরে থেকে গেল, x টু দি পাওয়ার হাফ মানে তো √x ইনফিনিটি হয়েছে, মাইনাস √1 মানে 1। তার মানে এটা কত হচ্ছে? ইনফিনিটি। এটা কি হয়ে যাচ্ছে? তাহলে এটা কত পেলাম? ডাইভারজেন্ট। এটা কত পেলাম? ডাইভারজেন্ট। তার মানে 1 এর থেকে বড় হলে কনভার্জেন্ট, আর 1 এর থেকে ছোট হলে ডাইভারজেন্ট। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে 1 হলে কি হবে? দেখো এটা কনভার্জেন্ট হবে কেবলমাত্র স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 1 হলে। কনভার্জেন্ট হবে, তাছাড়া অন্যান্য সব ক্ষেত্রে ডাইভারজেন্ট হবে। আচ্ছা আমরা 1 করে দিলাম, 1 করে দিলে কি হয়ে যাবে? এটা 1 করে দিলে এই জায়গাটা কি হয়ে যাবে? দেখো 1 বাই x এর ইন্টিগ্রেশন কি হবে? 1 বাই x এর ইন্টিগ্রেশন কি হয়ে যাবে? এটা 1 বাই x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে log x, তাই না? এবার তাহলে আমি যদি রেঞ্জ বসাই, কি আসছে? log ইনফিনিটি মাইনাস log 1, তাহলে কত হচ্ছে? log ইনফিনিটি log 1 0। এটা কি হয়ে যাচ্ছে? ডাইভারজেন্ট। এটা কি হয়ে যাচ্ছে? ডাইভারজেন্ট। তাহলে মনে থাকবে যে আমাদেরকে এই এটার x 1 বাই, আবার আরেকটা জিনিস দেখো, এটা কিন্তু x এর পাওয়ার n, x মাইনাস a বা b মাইনাস x নয়। ঠিক আছে, 1 বাই x টু দি পাওয়ার n, স্ট্রিক্টলি x এর পাওয়ার n, এবং a অবশ্যই পজিটিভ। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পজিটিভ হবে। আর 1 বাই ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি 1 বাই x টু দি পাওয়ার n, এটা কনভার্জেন্ট হবে যদি n এর ভ্যালু স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 1 হয়। n এর ভ্যালু যদি স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 1 হয় তবে এটা কনভার্জেন্ট হবে, বাদ বাকি ক্ষেত্রে কিন্তু ডাইভার্জেন্ট। ঠিক আছে, কিছু एग्जांपल দিলাম আমরা। এইবার আমরা এর আগের দিন যে কম্পারিসন টেস্ট করেছিলাম, এখানেও একই প্রপার্টি, সেই কম্পারিসন টেস্ট ক্ষেত্রে আমরা এখানে আবার একবার আলোচনা করে নিই, যে সেই কম্পারিসন টেস্টটাকে কাজে লাগিয়ে এবার আমরা কিছু প্রবলেম করব। ঠিক আছে, কম্পারিসন টেস্ট তোমাদের মনেই আছে, সেই বিষয়টাকে একবার একটু আলোচনা করে নাও। কি আছে?
একটা হচ্ছে কম্প্যারিজন টেস্ট কি বলছে, ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি fx dx, এটা একটা ইন্টিগ্রেশন। আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি gx dx, দুটো ইন্টিগ্রেশন দেওয়া আছে। ঠিক আছে, ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি fx dx, ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি gx dx দেওয়া আছে। আমরা কি বের করছিলাম, fx বাই gx এটা বের করছিলাম, তাই না, fx বাই gx। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, ওখানে লিমিট এক্সটেন্ডস টু a প্লাস আর লিমিট এক্সটেন্ডস টু b মাইনাস হচ্ছিল। ওখানে কি হচ্ছিল, a পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি বা b পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হলে লিমিট এক্সটেন্ডস টু a প্লাস বা লিমিট এক্সটেন্ডস টু b প্লাস বসাচ্ছিলাম। এখানে কি হবে, এখানে হবে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, এখানে কি হবে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, এখানে লিমিটটা নেব আমরা লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি। এইবার এইটা যদি আমরা পাই l মানে নট ইকুয়ালস টু 0 কমা ইনফিনিটি, এটা যদি আমরা পেয়ে যাই l নট ইকুয়ালস টু 0 কমা ইনফিনিটি, এর ভ্যালু যদি আমরা পেয়ে যাই 0 যদি না হয় আর ইনফিনিটিও যদি না হয়, তাহলে আমরা বলবো এখানে কি বলবো, ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি fx dx and ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি gx dx কি হবে, এর আগের দিন বলেছি তোমাদের হ্যাভ দ্য সেম বিহেভিয়ার, হ্যাভ দ্য সেম বিহেভিয়ার, দুজনের একই বিহেভিয়ার হবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি fx dx আর a টু ইনফিনিটি gx dx দুজনের একই বিহেভিয়ার হবে। এই পোরশনটা তোমরা আগের দিনও পড়েছো, জাস্ট পার্থক্য এখানে লিমিটটা কি হবে এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, লিমিটটাকে খেয়াল রাখতে হবে। এইবার কি হবে, দুটোই সেম বিহেভিয়ার, মানে কি কনভারজেন্ট হলে দুটোই কনভারজেন্ট হবে, আর যদি ডাইভারজেন্ট হয় তাহলে দুটোই ডাইভারজেন্ট হবে, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এইবার এই পোরশনটা মুছে দিয়ে নেক্সট পার্ট হচ্ছে এটা যদি 0 হয়, নেক্সট পার্ট এটা যদি 0 হয় তাহলে কি হবে, এটা যদি 0 হয় তাহলে আমরা কি করব, দেখো এখানে কি আমি আগের দিন বলেছিলাম 0 হলে ডমিনেট কে করছে, gx ডমিনেট করছে, তার মানে কি হয়ে যাবে, এখানে মনে পড়ছে কে বড় হয়ে যাচ্ছে, কে বড় হয়ে যাচ্ছে, gx বড় হয়ে যাচ্ছে, তাই না, কে বড় হয়ে যাচ্ছে, gx, রাফলি বলেছিলাম কথাটা বোঝানোর জন্য, বড় হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে কথাটা বোঝার ক্ষেত্রে আমি বলেছিলাম। ঠিক আছে, সব জায়গায় বলা যাবে না এইভাবে যে এটা বড় হয়ে যাচ্ছে, এখানে আমি বোঝার উদ্দেশ্যে যেন তোমাদের বোঝার সুবিধা হয়, তাহলে এখানে বড় কে হয়ে যাচ্ছে gx, তাহলে gx যদি বড় হয়ে যায়, আগের দিন কি বলেছিলাম, gx যদি কনভারজেন্ট হয় তাহলে fx কনভারজেন্ট, মানে যে বড় সে যদি কনভারজেন্ট হয় তাহলে ছোটটা তো কনভারজেন্ট হবেই হবে। আর আরেকটা কি, ছোটটা যদি ডাইভারজেন্ট হয়, f যদি ডাইভারজেন্ট হয় তাহলে বড়টা ডাইভারজেন্ট হবে, বাদ বাকি আর কিছু আমরা বলতে পারবো না, তাই না। f যদি কনভারজেন্ট হয় g কি হবে আমি কিছু বলতে পারবো না, f যদি ডাইভারজেন্ট হয় তাহলে আমি বলতে পারবো g ডাইভারজেন্ট হবে। আরেকটা জিনিস কি বলবো, g যদি কনভারজেন্ট হয় তাহলে আমরা বলবো f কনভারজেন্ট হবে। এইটা একটা বলেছিলাম মনে পড়ছে, আরেকটা বলেছিলাম যদি ইনফিনিটি হয়, আরেকটা বলেছিলাম যদি আমার ইনফিনিটি হয়, তখন আমি কি বলবো, তখন আমি কি বলবো, এখানে কি হয়ে যাচ্ছে, তাহলে এখানে ডমিনেট কে করছে, এখানে fx ডমিনেট করছে, তাই না, এখানে ডমিনেট কে করছে f, তাহলে কে বড় হয়ে যাচ্ছে, f বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, f বড় হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি হবে, f যদি কনভারজেন্ট হয় তাহলে g কনভারজেন্ট হবে, f যদি কনভারজেন্ট হয় তাহলে g কনভারজেন্ট হবে, আর g যদি ডাইভারজেন্ট হয় তাহলে f ডাইভারজেন্ট হবে, মানে বড়টা কনভারজেন্ট হলে ছোটটা কনভারজেন্ট হবে, আর ছোটটা যদি ডাইভারজেন্ট হয় তাহলে বড়টাও ডাইভারজেন্ট হবে। মনে রাখার জন্য এই ছোট বড় করে মনে রাখবে, ঠিক আছে, মনে রাখার জন্য ছোট বড় করে তোমাদের নিজের প্র্যাকটিসের জন্য এইভাবে মনে রাখবে যে এটা ছোট এটা বড়, এইভাবে হলে এটাকে এইভাবে বলা যাবে, এইভাবে হলে এটাকে এইভাবে বলা যাবে। ঠিক আছে, এটা মনে রাখার জন্য ভালো একটা মেথড স্টুডেন্টদের মনে রাখার জন্য। ঠিক আছে, এই যে হলো থিওরেম, আমরা থিওরেম পোরশনটা কমপ্লিট করলাম, এবার আমরা কিছু প্রবলেম করব। ঠিক আছে, আচ্ছা প্রথম প্রবলেম, শো দ্যাট the integral integration 1 to infinity 1 by root x into 1 plus x whole to the power n dx is convergent if
and only if n greater than half। n যদি হাফের থেকে বড় হয় তাহলে এই ইন্টিগ্রেশনটা আমাদের কনভার্জেন্ট হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। n যদি হাফের থেকে বড় হয় তাহলে এই ইন্টিগ্রেশনটা আমাদের কনভার্জেন্ট হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, অ্যানসার কি হচ্ছে? ইন্টিগ্রেশন 1 টু ইনফিনিটি যেমন আছে তেমন লিখলাম root x 1 plus x to the power n dx। ঠিক আছে, তাহলে এখানে fx কত? হিয়ার fx equals to কত? fx equals to 1 by root x 1 plus x to the power n। এটা হচ্ছে আমাদের fx। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের fx। আমরা কি করছি, এখান থেকে x to the power n কমন নিচ্ছি, বের করে নিচ্ছি। তাহলে x to the power 1 n যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি হবে, এখানে x এর পাওয়ার হাফ আছে আর এখানে x এর পাওয়ার n কমন চলে আসলে কি হয়ে যাবে, x to the power n plus half। x to the power n কমন নিয়ে নিচ্ছি আর এখানে x এর পাওয়ার হাফ আছে, তাহলে এই হাফ আর এই n যোগ হয়ে কি হয়ে যাবে, x to the power n plus half, আর এটা কি হয়ে যাবে 1 plus 1 by x। এটা হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের fx। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল fx। এবার এখান থেকে দেখো, এখান থেকে দেখে তুমি বুঝতে পারছো যে gx কোনটাকে ধরবে। আর একটা জিনিস লক্ষ্য করো, এই ইন্টিগ্রেশনটা আমরা কোন মেথডে দেখো, দেখো 1 টু ইনফিনিটি। এই যে 1 পজিটিভ বলা আছে, যেখানে এইটা পজিটিভ হবে আর এটা ইনফিনিটি হবে, আমরা সেখানে এই সূত্রটা অ্যাপ্লাই করব। হয়েছে? আচ্ছা, এবার লক্ষ্য করো, এখানে আমরা দেখেই বুঝতে পারছি gx কোনটাকে ধরবো। এই যে x to the power n plus half, let gx equals to 1 by x to the power n plus half। ঠিক আছে, এটা ধরলাম। তাহলে therefore লিমিট x tends to infinity fx upon gx by fx by gx equals to কত হবে, এটা আর এটা কেটে গিয়ে কি পড়ে থাকবে, লিমিট x tends to infinity 1 by 1 plus x 1 by 1 plus x এটা পড়ে থাকলো। ঠিক আছে, এই যে x to the power n plus half x to the power n plus half কেটে গেল। আচ্ছা, ইকুয়ালস টু x এর ভ্যালু ইনফিনিটি বসালে এই পোরশনটা 0, তার মানে 1 নট ইকুয়ালস টু 0, ইনফিনিটি। তাহলে এটা 0 আর ইনফিনিটি হলো না। তাহলে 0 আর ইনফিনিটি যদি না হয় তাহলে কম্প্যারিজন টেস্ট অনুযায়ী আমি কি বলবো, দুটোরই সেম বিহেভিয়ার। তাহলে কি বলবো, देयरफॉर বাই কম্প্যারিজন টেস্ট, देयरफॉर বাই কম্প্যারিজন টেস্ট একটা ভাষা দিয়ে লিখে দিচ্ছি গোটাটা, একটা ভাষা দিয়ে লিখে দিচ্ছি গোটাটা, তারপর এগুলো পরপর আমরা বলে দেব। therefore by comparison test, therefore by comparison test integration 1 to infinity fx dx and integration 1 to infinity gx dx have the same behavior, have the same behavior। এই দুটো ইন্টিগ্রেশনের বিহেভিয়ারটা সেম হবে। আচ্ছা, এইবার লক্ষ্য করো, তাহলে gx টা কি, gx হচ্ছে 1 by x to the power n plus half। এইবার লক্ষ্য করো এই ইন্টিগ্রেশনটা, আচ্ছা আমরা একটা একটু ছোট্ট করে এই জায়গাটা, এই কোশ্চেনটা মুছে দিচ্ছি। হ্যাঁ, কোশ্চেনটা মুছে দিয়ে ছোট্ট করে ওই কোণায় আমরা থিওরেমটা লিখে রাখছি। ইন্টিগ্রেশন a to infinity 1 by x to the power n dx। ঠিক আছে, a পজিটিভ, a greater than 0 is convergent if and only if n greater than 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের থিওরেম। তাহলে এইখানে gx টার দিকে লক্ষ্য করো, তাহলে gx টা কনভার্জেন্ট কখন হবে, gx টা কনভার্জেন্ট হবে যখন x to the power এই যে n plus half আছে, n plus half greater than 1 হবে। ঠিক আছে, তাহলে সেটাই লেখো। but integration 1 to infinity gx dx is convergent if and only if n plus half greater than 1, n plus half greater than 1, that is if and only if n greater than half, that is if and only if n greater than half। কোশ্চেনে তাই লিখিয়েছিলাম তো যে n greater than, কোশ্চেনটা তো মুছে দিয়েছি, কোশ্চেনটা তো আমার কাছে নেই, তো যাই হোক, কোশ্চেনে যদি ভুল লেখাও থাকে কোশ্চেনটা ঠিক করে নিও।
আমি কি বলছে, আচ্ছা এখানে তো n গ্রেটার দ্যান হাফ আছে, দেখো কোশ্চেন n গ্রেটার দ্যান হাফ, তাহলে কি বলছে n গ্রেটার দ্যান হাফ, কি বলছে এই যে হাফটা লিখে গেলে 1 মাইনাস হাফ হাফ, তাহলে এই ইন্টিগ্রেশনটা gx ইন্টিগ্রেশনটা ইন্টিগ্রেশন 1 টু ইনফিনিটি gx dx এটা কনভার্জেন্ট হবে কখন, যদি n গ্রেটার দ্যান হাফ হয়। এটা কখন কনভার্জেন্ট হবে, যদি n গ্রেটার দ্যান হাফ হয়। তাহলে কম্প্যারিজন টেস্ট অনুযায়ী আমি কি বলবো, ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি ইন্টিগ্রেশন 1 টু ইনফিনিটি fx dx কনভার্জেন্ট হবে কখন, যখন n গ্রেটার দ্যান হাফ হবে। देयरफॉर integration 1 to infinity fx dx is convergent if and only if n greater than half। ঠিক আছে, সিম্পল অঙ্ক, খুব বেশি ভাবার বা খুব বেশি কঠিন কিছু নয়, সিম্পল অঙ্ক। আমাদের মেইন হচ্ছে থিওরেমটা মনে রাখলে আমাদের অঙ্ক নেমে যাবে। ঠিক আছে, মুছে দিলাম। नेक्स्ट थ्योरम হচ্ছে show that the integral integration e to infinity 1 by x log x whole to the power n minus 1 dx ঠিক আছে is convergent if and only if n greater than 0। ঠিক আছে, if and only if n greater than 0। আচ্ছা কি আছে, ইন্টিগ্রেশন e to infinity 1 by x log x to the power n plus 1 dx। ঠিক আছে, এটা আছে আমাদের ইন্টিগ্রেশন। ঠিক আছে, আচ্ছা এইবার লক্ষ্য করো এইখানে ই অবশ্যই ই পজিটিভ, জানি তো আমরা জানি ই পজিটিভ, তাহলে এখানে এই অঙ্কটা আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা এখানে fx আর gx ধরতে গেলে অঙ্কটা fx একটা আর gx একটা যদি আমরা ধরতে যাই অঙ্কটা একটু কঠিন হতে পারে। তো এই অঙ্কটা আমরা কি করব, we put log x equals to z, log x equals to z ধরলাম, তাহলে 1 by x dx সমান কত হচ্ছে dz। ঠিক আছে, 1 by x dx সমান dz। আচ্ছা এবার যদি x equals to e হয়, x equals to e হলে z equals to 1, তাই না? আর x equals to যদি ইনফিনিটি হয় তাহলে z equals to কত হচ্ছে ইনফিনিটি। তাহলে এই ইন্টিগ্রেশনটা কনভার্ট হয়ে কি হচ্ছে, ইন্টিগ্রেশন 1 to infinity আচ্ছা 1 by x dx সমান dz আর log x সমান আমরা ধরেছি z, তাহলে z টু দি পাওয়ার n প্লাস 1 z টু দি পাওয়ার n প্লাস 1 dz, z টু দি পাওয়ার n প্লাস 1 dz। হ্যাঁ ঠিক আছে, দেখো বাহ এই জিনিসটা দেখো, এই জিনিসটার সঙ্গে এটা মিলে গেছে, মিলে যায়নি? দেখো এখানে 1 পজিটিভ আর ওখানে x টু দি পাওয়ার n ছিল, এখানে z টু দি পাওয়ার n আছে, এখানে z টু দি পাওয়ার n আছে, তাহলে z টু দি পাওয়ার n এই যে এটা পজিটিভ আর z টু দি পাওয়ার n এটা z টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে এটা তাহলে এখান থেকে আমি কি বলবো, the given integration is convergent কখন, if and only এই যে n plus 1 টা কি হবে, greater than 1 হবে, n plus 1 greater than 1, n plus 1 greater than 1, that is এখান থেকে আমি কি বলবো, that is if and only if n যদি এদিকে যায় তাহলে কি হবে, if and only if n greater than 0। তাহলে এখান থেকে আমি কি বলবো, ইন্টিগ্রেশনটা কনভার্জেন্ট হবে কখন, যখন n greater than 0। ঠিক আছে, এই তো সিম্পল নিয়ম, এভাবে অঙ্ক করতে হবে। নেক্সট পরের প্রবলেম মুছে দিলাম। Next problem, integration 0 to infinity
ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x বাই x কিউব প্লাস 1 dx, এই একটা ইন্টিগ্রেশন, এটা আমাদেরকে চেক করতে বলছে, ঠিক আছে। আচ্ছা দেখো এই ইন্টিগ্রেশনটার সঙ্গে এই ফর্ম আমাদের কিন্তু আসছে না, আসছে ওখানে কি ছিল, এ পজিটিভ ছিল, ওখানে এ পজিটিভ ছিল আর এখানে কত আছে 0। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব, এই ধরনের ক্ষেত্রে এই ইন্টিগ্রেশনটাকে আমরা কি করব, এই ধরনের ক্ষেত্রে আমরা করব ইন্টিগ্রেশনটাকে দুটো পার্টে ভেঙে নেব। ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x বাই x কিউব প্লাস 1, এটাকে আমরা dx ইকুয়ালস, আচ্ছা এই dx লিখতে কিন্তু আমি ভুলে যাই, হ্যাঁ প্রায় দেখবে হয়তো অঙ্ক করাতে করাতে দেখবে কোনো কোনো জায়গায় dx যদি ভুল হয়ে যায় ওটা তোমরা ঠিক করে নিও, তার জন্য আমি সরি বলে নিচ্ছি, হ্যাঁ এই dx লিখতে আবার কিন্তু প্রায় ভুল হয়। ইন্টিগ্রেশন 0 টু 1 x বাই x কিউব প্লাস 1 dx প্লাস ইন্টিগ্রেশন 1 টু ইনফিনিটি x বাই x কিউব প্লাস 1 dx, হয়েছে, হলো এটা। আচ্ছা এটা লক্ষ্য করো, এবার এখানে একটা জিনিস খেয়াল করো, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, 0 টু 1 আর 1 টু ইনফিনিটি। এইবার লক্ষ্য করো এই ইন্টিগ্রেশনটা দেখো প্রপার, তাই না, এর মধ্যে ইমপ্রপারের কোনো ভাব নেই, ঠিক আছে, এটা কিন্তু প্রপার, ইমপ্রপারের কোনো ভাব নেই আমার মধ্যে, কারণ এখানে দেখো দুটো ফাইনাইট, ফাংশনটাও বাউন্ডেড, এই যে 0 আর 1 ফাইনাইট নাম্বার, মানে এই যে 0 আর 1টাও বাউন্ডেড, ইন্টিগ্রেশনের আপার আর লোয়ার লিমিট দুটোই বাউন্ডেড, আর কি হচ্ছে ফাংশনটাও বাউন্ডেড ফাংশন, ঠিক আছে। তাহলে প্রপার ইন্টিগ্রেশন হলে আমাদেরকে কিন্তু ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে বলেনি, আমাদেরকে যেটা বলেছে যে কনভার্জেন্ট হবে না ডাইভারজেন্ট হবে সেটা চেক করো, এক্সামিন দ্য কনভার্জেন্স অফ দ্য ইন্টিগ্রেশন। তো আমাদেরকে কিন্তু ভ্যালু বের করতে বলেনি, আমরা জাস্ট এটাকে চেক করবো এটা কনভার্জেন্ট হবে না ডাইভারজেন্ট হবে। তো আমরা কি জানি প্রপার ইন্টিগ্রেশন সবসময় কনভার্জেন্ট হয়, আমরা কি জানি প্রপার ইন্টিগ্রেশন সবসময় কনভার্জেন্ট হয়, কারণ কি ভ্যালু ফাইনাইট, ইন্টিগ্রেশন করে আমি যখন ভ্যালুটা বসাবো ফাইনাইট ভ্যালু পাবো, আর ফাইনাইট হলে সেটা আমরা জানি ফাইনাইট হলে সেটা কি হবে, অবশ্যই কনভার্জেন্ট। তাহলে আমাদের কোন পার্টটা বের করতে হবে, আমাদের এই পার্টটা বের করতে হবে, এই পার্টটা যদি আমরা বের করতে পারি তাহলে হয়ে যাবে। আচ্ছা তাহলে ওই পার্টটা নিয়ে এবার আলোচনা করি। দেখো এই পার্টটায় দেখো 1 পজিটিভ আছে, এটার সঙ্গে আমরা কম্পেয়ার করে ওইটার সঙ্গে মিল রেখে আমরা করার চেষ্টা করব। নাও ইন্টিগ্রেশন 1 টু ইনফিনিটি x বাই x কিউব প্লাস 1 dx, এটা ইকুয়ালস টু কি করব, এটা তাই তো, fx ইকুয়ালস টু, এখানে fx ইকুয়ালস টু হিয়ার fx ইকুয়ালস টু কত, x বাই x কিউব প্লাস 1 হয়েছে। আচ্ছা ইকুয়ালস টু উপরে x, নিচে আমি x কিউব কমন নিলাম, তাহলে কত হচ্ছে 1 প্লাস 1 বাই x কিউব ইকুয়ালস টু কত হচ্ছে 1 বাই x স্কয়ার ইনটু 1 প্লাস x 1 বাই x কিউব। এই পোরশনটা পেলাম, ঠিক আছে, এই পোরশনটা পেলাম। এই পোরশনটা পাওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ gx কত ধরবো, gx 1 বাই x স্কয়ার, আমি কি ধরছি এখানে রাখছি, এখানে লিখছি লেট gx ইকুয়ালস টু কি 1 বাই x স্কয়ার, gx equals to 1 by x square. তাহলে therefore limit x tends to infinity fx by gx, therefore limit x tends to infinity fx by gx equals to কি হবে, limit x tends to infinity x square কেটে যাবে, কি হবে 1 by 1 plus 1 by x cube, তাই তো। x tends to infinity হলে এটা কত হয়ে যাচ্ছে 0, তার মানে ওভারঅল ভ্যালুটা কত পাচ্ছি 1, not equals to 0, ইনফিনিটি। ওভারঅল ভ্যালু আমার কত আসছে, ওভারঅল ভ্যালু আসছে আমার 1, 0 আসছে না, ইনফিনিটিও আসছে না। তাহলে কম্পারিজন টেস্ট অনুযায়ী কি হবে, fx আর gx এর সেম বিহেভিয়ার, কিন্তু এখানে ইন্টিগ্রেশন 0 টু 1 gx ইকুয়ালস gx dx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু 1 1 বাই x স্কয়ার dx, এটা কি হবে, এই যে x স্কয়ার, x এর ভ্যালু কত 2, একের থেকে বেশি, এই সরি এই যে x এর পাওয়ার কত 2, x এর পাওয়ার কত 2, একের থেকে বেশি, এটা কি কনভার্জেন্ট, এটা কি কনভার্জেন্ট। তাহলে আমরা কি পেলাম, ইন্টিগ্রেশন 0 টু 1 সরি 0 টু 1 না, ইন্টিগ্রেশন 1 টু ইনফিনিটি, ইন্টিগ্রেশন 1 টু ইনফিনিটি gx dx, ইন্টিগ্রেশন 1 টু ইনফিনিটি gx dx কনভার্জেন্ট। তাহলে এটা যদি কনভার্জেন্ট হয় তাহলে কম্পারিজন টেস্ট অনুযায়ী ইন্টিগ্রেশন 1 টু ইনফিনিটি fx dx এটাও কনভার্জেন্ট, এটাও কনভার্জেন্ট, ঠিক আছে। তাহলে এই ইন্টিগ্রেশন 1 টু ইনফিনিটি fx dx টাও কনভার্জেন্ট। তাহলে এখান থেকে আমি কি পেলাম, এই পার্টটাও আমার কনভার্জেন্ট, এই পার্টটাও আমার কি আসলো কনভার্জেন্ট আসলো।
ঠিক আছে, তাহলে এই পার্টটা তো কনভার্জেন্ট ছিল আর আমাদের এই পার্টটাও কনভার্জেন্ট ছিল, তাহলে দুটো পার্টই আমার যদি কনভার্জেন্ট হয় তাহলে ওভারঅল আমি কি বলবো এই গোটা ইন্টিগ্রেশনটাই আমার কি হবে কনভার্জেন্ট। ওভারঅল আমার কি হবে গোটা ইন্টিগ্রেশনটাই আমার হবে কনভার্জেন্ট। এখান থেকে আমি বলে দিতে পারছি যে ইন্টিগ্রেশনটাই আমার গোটাটাই কনভার্জেন্ট। ঠিক আছে, খুব বেশি পরিশ্রম করার দরকার নেই, মানে একটু মাথা খাটালে অঙ্কগুলো হয়ে যাবে। যে তুমি যে রুলসটা জানো, যে থিওরেমটা পড়েছো, সেই থিওরেমগুলোকে কাজে লাগিয়ে একটু যদি বুদ্ধি খাটাও অঙ্কগুলো আরামসে নেমে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে মুছে দিলাম এই পোর্শনটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাবেলস টেস্ট। অ্যাবেলস টেস্ট খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট, যেটা দিয়ে প্রায় অঙ্ক আসে পরীক্ষা। তো এই টেস্টটা কি বলছে, 1 নম্বর বলছে ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি fx dx ইজ কনভার্জেন্ট। ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি fx dx, প্রথম হচ্ছে এই ইন্টিগ্রেশনটাকে কনভার্জেন্ট হতে হবে। ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি fx dx, ঠিক আছে, ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি fx dx কনভার্জেন্ট। আর 2 নম্বর কি বলছে, 2 নম্বর বলছে gx ইজ মনোটোনিক, gx ইজ মনোটোনিক অ্যান্ড বাউন্ডেড, gx ইজ মনোটোনিক অ্যান্ড বাউন্ডেড ফর x greater than equals to a। x greater than equals to a এর জন্য gx ফাংশনটা বাউন্ডেড হবে আর মনোটোনিক হবে। মনোটোনিক মানে কি, মনোটোনিক ইনক্রিজিং বা মনোটোনিক ডিক্রিজিং, অর বলা যেতে পারে, অর এইভাবে বলা যেতে পারে x বিলংস টু ক্লোজ ইন্টারভাল a, ইনফিনিটি, এইভাবে বলা যেতে পারে। ঠিক আছে, অর x বিলংস টু এটাও বলে দিতে পারো। ঠিক আছে, আচ্ছা, অর অন x belongs to closing interval 0 a, infinity, এটাও বলে দেওয়া থাকতে পারে। ঠিক আছে, fx is bounded and monotonic, gx is bounded and monotonic, gx কে বাউন্ডেড হতে হবে এবং মনোটোনিক হতে হবে। মনোটোনিকের মধ্যে কিন্তু মনোটোনিক ইনক্রিজিং আর মনোটোনিক ডিক্রিজিং দুটোই পড়ছে, সেটা মনোটোনিক ইনক্রিজিংও হতে পারে, মনোটোনিক ডিক্রিজিংও হতে পারে। তাহলে ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি fx dx টাকে কনভার্জেন্ট হতে হবে, আর gx টাকে x গ্রেটার দ্যান ইকুয়ালস টু এর জন্য, x গ্রেটার দ্যান ইকুয়ালস টু এর জন্য মনোটোনিক হতে হবে বা বাউন্ডেড হতে হবে। মনোটোনিক হতে হবে এবং বাউন্ডেড হতে হবে, বা না, এবং মনোটোনিকও হতে হবে এবং বাউন্ডেডও হতে হবে। দেন তাহলে অ্যাবেলস টেস্ট কি বলছে, অ্যাবেলস টেস্ট বলছে ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি fx gx dx, fx gx dx is convergent, fx gx dx is convergent। বলছে যে ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি fx gx dx কনভার্জেন্ট হবে। ঠিক আছে, তোমরা ঠিক যেটা পাওয়ার সিরিজ যেভাবে পড়েছো অ্যাবেলস টেস্ট, ঠিক আছে, অনেকটা তার মতোই, এখানে জাস্ট ওখানে সিরিজ আকারে ছিল, ফাংশন অফ সিরিজ আকারে ছিল, সিরিজ অফ ফাংশনস আকারে ছিল, আর এখানে ইন্টিগ্রেশন আকারে দেওয়া আছে। ঠিক আছে, ওইটা যদি মনে থাকে দেখো এটাও মনে থাকবে, সেম ওখানেও যা ছিল এখানেও, ওখানে ইউনিফর্মলি কনভার্জেন্ট ছিল, আর gx ইজ মনোটোনিক আর ইউনিফর্মলি বাউন্ডেড ছিল। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন, ওখানে ইন্টিগ্রেশনের জায়গায় কি ছিল, সামেশন fx gx ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট, এই কথাটা বলা ছিল। আর এখানে আমাদের কি হচ্ছে, সেই সিরিজটাকে আমরা ইন্টিগ্রেশন আকারে লিখছি, এটাই হচ্ছে আমাদের অ্যাবেলস টেস্ট। ঠিক আছে, অ্যাকচুয়ালি অ্যাবেলস টেস্ট বলছে কি, অ্যাবেলস টেস্ট বলছে যে কোনো অঙ্কের মধ্যে দুটো সিরিজ, দুটো এই ফাংশনকে প্রোডাক্ট আকারে দেওয়া আছে। ঠিক আছে, দুটো ফাংশনের প্রোডাক্ট একসঙ্গে মিশিয়ে দেওয়া আছে, আমাদেরকে ওই প্রোডাক্টের মধ্যে থেকে fx আর gx টাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে এই জিনিসটা দেখাতে হবে, তাহলে আমরা এটা বলে দিতে পারবো। ঠিক আছে, অঙ্কগুলোও হচ্ছে তাই আমাদের, এটাই হচ্ছে অ্যাবেলস টেস্ট। অ্যাবেলস টেস্ট কি, তাহলে ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি fx dx যদি কনভার্জেন্ট হয় আর gx যদি মনোটোনিক এবং বাউন্ডেড হয় ফর x গ্রেটার দ্যান ইকুয়ালস টু a বা x বিলংস টু এটা, তখন আমরা বলবো যে ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি fx dx ইজ কনভার্জেন্ট। ঠিক আছে, এই প্রপার্টিটা কাজে লেগে আমরা অঙ্ক করবো, অ্যাবেলস থিওরেমের উপর নির্ভর করে আমরা কয়েকটা অঙ্ক করি। হয়েছে? আচ্ছা, পরে হচ্ছে আগে অঙ্কটা লিখি। ইন্টিগ্রেশন a
টু ইনফিনিটি ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, আর এখানে বলা আছে a গ্রেটার দ্যান 0। অবশ্যই a কে গ্রেটার দ্যান 0 হতে হবে। আমরা যেভাবে চলছি, মানে যে থিওরেমটা আজকে শিখেছি সেই থিওরেম অনুযায়ী সবগুলোতে a গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। এই যে এটা দেওয়া আছে, ঠিক আছে, মানে এইটার মধ্যে fx আর gx দুটো প্রোডাক্ট আকারে দেওয়া আছে এটার মধ্যে। এইখান থেকে আমাদেরকে fx টাকে আর gx টাকে চুজ করতে হবে যে কোনটা fx হবে আর কোনটা gx হবে। ঠিক আছে, তারপরে আমাদেরকে এই কন্ডিশন দুটো হোল্ড করাতে হবে। এই কন্ডিশন দুটো যদি হোল্ড করে তখন আমি বলবো যে এই ইন্টিগ্রেশনটা কনভার্জেন্ট হবে। ঠিক আছে, অ্যাভারেজ টেস্টটা ইউজ করব। আচ্ছা, এখানে আমরা কি করব, লেট fx ইকুয়ালস টু, আমরা কি লিখব, লেট fx ইকুয়ালস টু আমরা ধরে নেব sin x বাই x স্কয়ার। এটা ধরে নেব লেট fx ইকুয়ালস টু sin x বাই x স্কয়ার। ঠিক আছে, দেন মডুলাস অফ fx কে আমি কি লিখতে পারি, sin x বাই x স্কয়ার লিখতে পারি। এটাকে আবার কি লিখতে পারি, লেস দ্যান ইকুয়ালস টু 1 বাই x স্কয়ার, লেস দ্যান ইকুয়ালস টু 1 বাই x স্কয়ার ফর অল। এই যে কি বলা আছে, for x greater than equals to, for x greater than equals to a। আমার এটার জন্য আমি বলতেই পারি, কোনো অসুবিধা নেই, এটা বলাই যায়। ঠিক আছে, কারণ কি sin x এর ভ্যালু কি হবে, sin x এর ভ্যালু -1 থেকে +1, এটা তো আমরা লিখতেই পারি। এইবার লক্ষ্য করো, এই যে ইন্টিগ্রেশনটা, এই যে এটা পেলাম, এই যে এটা পেলাম, এটা কি পেয়েছি লক্ষ্য করো। এইটা এইবার আমরা কি বলবো, সেই ভ্যালু কম্পারিজনে কি হবে, fx এইটা যদি হয় তাহলে এখান থেকে আমি কি বলবো, gx টা ছোটটা যদি কনভার্জেন্ট হয় তাহলে বড়টা কনভার্জেন্ট হবেই হবে। ঠিক আছে, এখান থেকে দেখো 1 বাই x স্কয়ার, 1 বাই x স্কয়ার আমরা এক্ষুনি যে ইন্টিগ্রেশনটা করলাম, এক্ষুনি আমরা যেটা করলাম এখানে ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি 1 বাই x টু দি পাওয়ার n dx, এটা কি কনভার্জেন্ট cgt if and only if n গ্রেটার দ্যান 1, আর এখানে কি a গ্রেটার দ্যান 0, এটা ছিল আমাদের। ঠিক আছে, ওইটার সঙ্গে মেলাও, দেখো for x greater than, এখানে a greater than 0 বলে দিতে পারো, x greater than equals to a greater than 0, এটা বলাই আছে আমাদের, এটাও বলতে পারো। তাহলে এটার সঙ্গে এটার মিল করো, এটা কি হচ্ছে x স্কয়ার কত হচ্ছে, এটাকে যদি আমরা gx ধরে নিই, আচ্ছা এই পোরশনটাকে যদি আমরা gx ধরে নিই, তাহলে এখান থেকে আমি কি বলবো, এটা কনভার্জেন্ট হচ্ছে, এটা কনভার্জেন্ট হচ্ছে। তাহলে সেই এটা যদি কনভার্জেন্ট হয় তাহলে কম্পারিজন টেস্ট অনুযায়ী আমরা কি বলবো, এই যে আমাদের sin x বাই x স্কয়ার এটাও কনভার্জেন্ট হবে। কম্পারিজন টেস্টটাকে কাজে লাগিয়ে আমি কি বলবো, এটাও আমাদের কনভার্জেন্ট হবে, হয়েছে। আচ্ছা, তাহলে কি লিখবো, সিন্স ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি 1 বাই x স্কয়ার dx ইজ কনভার্জেন্ট বাই কম্পারিজন টেস্ট, by comparison test অনুযায়ী আমি কি বলবো, ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি sin x by x স্কয়ার dx is convergent, CGT লিখলাম, ছোট করে লিখলাম CGT, হ্যাঁ বোর্ডের জায়গা নেই তাই। তো যেহেতু এটা কনভার্জেন্ট, তাহলে কম্পারিজন টেস্ট অনুযায়ী ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি gx sin x dx কনভার্জেন্ট। তাহলে দেখো এই পার্টটা আমার হয়ে গেল, একটা পার্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে কম্পারিজন টেস্ট অনুযায়ী আমি বলতে পারবো এটা আমাদের কনভার্জেন্ট, একটা পার্ট হয়ে গেল। এবার আমাকে কি দেখা যাবে, gx, আচ্ছা লেট fx ইকুয়ালস টু, আর এখানে ধরে নিতে হবে and gx ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস x, এটা ধরে নিলাম। ঠিক আছে, fx ইকুয়ালস টু এটা আর gx ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস x, ওটা এখানেই ধরে নিয়েছি আমরা। ঠিক আছে, আচ্ছা এবার লক্ষ্য করো, এই পার্টটা মুছে দিলাম। আচ্ছা নাও gx ইকুয়ালস টু কি, 1 বাই e টু দি পাওয়ার মাইনাস x, তাই না, 1 বাই e টু দি পাওয়ার মাইনাস x, ভালো করে লক্ষ্য করো, 1 বাই e টু দি পাওয়ার সরি e টু দি পাওয়ার মাইনাস x, মানে এটাকে কি লিখবো, 1 বাই e টু দি পাওয়ার x। ঠিক আছে, 1 বাই e টু দি পাওয়ার x। এবার আমরা কি জানি, এক্সপোনেনশিয়াল এর ভ্যালু, e এর ভ্যালু আমরা কি জানি, e এর ভ্যালু কি জানি, 2 লেস দ্যান e লেস দ্যান 3,
ই এর ভ্যালু কত 2 থেকে 3 এর মধ্যে, এটা আমরা জানি, তাই না? তাহলে 2 এর থেকে বড় কোনো ফাংশনের ভ্যালু যদি আমরা বাড়াতেই থাকি তাহলে ই এর ভ্যালু বাড়তে থাকবে। তাহলে নিচে যদি ভ্যালু বাড়তে থাকে ওভারঅল ভ্যালু ফাংশনের ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, ওভারঅল ফাংশনের ভ্যালুটা কমতে থাকছে। তার মানে এক্স এর ভ্যালু যত বাড়ছে ওভারঅল ফাংশনের ভ্যালু তত কমতে থাকছে। তার মানে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, ফাংশনটা মনোটোনিক, ইনফ্যাক্ট কি মনোটোনিক ডিক্রিজিং। তার মানে এখান থেকে কি বলছে, gx ইজ মনোটোনিক। ব্র্যাকেটে লিখে রাখতে পারো মনোটোনিক ডিক্রিজিং, তাই না? যত বাড়ছে ভ্যালুটা তত ই করতে থাকছে, তত ভ্যালু ওভারঅল এক্স এর ভ্যালু যত বাড়ছে তত কি হচ্ছে, ফাংশনাল ভ্যালু কমতে থাকছে। তাহলে ফাংশনাল ভ্যালু যদি কমতে থাকে তাহলে কি হচ্ছে, ফাংশনটা আমাদের কি হচ্ছে, মনোটোনিক ডিক্রিজিং। আরেকটা জিনিস লক্ষ্য করো, এটা বাউন্ডেড, অবশ্যই বাউন্ডেড। ই এর ভ্যালু তুমি ম্যাক্সিমাম, এক্স এর ভ্যালু ম্যাক্সিমাম ইনফিনিটি অবধি যদি দাও তাহলে নিচে কত হচ্ছে, ইনফিনিটি। তার মানে ভ্যালু কত চলে আসছে, 0। আর সবথেকে ছোট ভ্যালু কত, ই এর সবথেকে ছোট ভ্যালু, তুমি এক্স এর সবথেকে ছোট ভ্যালু যেটাই নেবে না কেন, দেখো এক্স এর সবথেকে ছোট ভ্যালু তুমি যদি এখানে 1 নাও বা 0 নাও, এক্স এর সবথেকে ছোট ভ্যালু যদি 0 নাও তাহলে কি হচ্ছে, e⁻0 মানে 1। আর এবার তুমি যদি বলতে পারো যে নেগেটিভ নিলে তো এক্স এর ভ্যালু যদি নেগেটিভ নেই তাহলে তো উপরে চলে যাচ্ছে, তাই না? তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি ফাংশনটা ওভারঅল ফাংশনটা বাউন্ডেড। তাহলে মনোটোনিক ডিক্রিজিং অ্যান্ড বাউন্ডেড, ঠিক আছে। এই ফাংশনগুলো তোমার যদি মনে হয় যে এটা কি প্রমাণ করতে হবে, অঙ্কগুলো প্রমাণ করার দরকার নেই। এই জিনিসগুলো ওইভাবে প্রমাণ হয়ও না, সম্ভব নয়, এগুলো প্রমাণ সম্ভব নয় বলছি না। এই অঙ্কগুলোর ক্ষেত্রে এইভাবে প্রমাণ করার দরকার নেই যে এটা আমার বাউন্ডেড হবে, মনোটোনিক ইনক্রিজিং হবে, মনোটোনিক ডিক্রিজিং হবে, এগুলো বলার দরকার নেই, মানে প্রমাণ করার দরকার নেই। তুমি দেখিয়ে দিতে পারলেই হলো যে ফাংশনটা মনোটোনিক আর বাউন্ডেড। আমরা দেখেই বুঝতে পারছি ফাংশনটা মনোটোনিক হবে আর বাউন্ডেড হবে, কারণ আমার কাছে খুব সুন্দর একটা ফাংশন দিয়ে দিয়েছে, এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন যেহেতু আমার দিয়ে দিয়েছি, আমি দেখেই বলে দিতে পারছি ফাংশনটা মনোটোনিক ডিক্রিজিং আর কি হচ্ছে, বাউন্ডেড। তাহলে এইবার লক্ষ্য করো, এইবার আমি যদি কি করব, এবার লক্ষ্য করো, আমার এটাও কিন্তু আমার স্যাটিসফাই করে গেল, তাই না? প্রথম প্রপার্টিটাও স্যাটিসফাই করে গেল, দ্বিতীয় প্রপার্টিটাও স্যাটিসফাই করে গেল। তাহলে দুটো প্রপার্টি যদি স্যাটিসফাই করে যায় তাহলে therefore by Abel's test ইন্টিগ্রেশন কি ছিল, a টু ইনফিনিটি fx সমান কি ধরেছিলাম, fx সমান কি ছিল, sin x বাই x স্কয়ার, আর gx কত ছিল, e টু দি পাওয়ার মাইনাস x বাই x স্কয়ার dx ইজ কনভার্জেন্ট। Abel's টেস্ট অনুযায়ী তাহলে আমাদের কি হচ্ছে, এই সিরিজটা, এই ইন্টিগ্রালটা কনভার্জেন্ট হচ্ছে, ঠিক আছে? কিচ্ছু না, প্লেন যেমন আমরা শিখে এসেছি, যে প্রপার্টিগুলো আমরা শিখে এসেছি সেই প্রপার্টিগুলোকে কাজে লাগিয়ে আমাদের কনভার্জেন্ট আর মনোটোনিক আর বাউন্ডেড এই দুটো যদি আমি দেখিয়ে দিতে পারি তাহলে আমার হয়ে যাবে, ঠিক আছে? আর একটা প্রবলেম করি, integration a to infinity 1 minus e to the power minus x cos x by x square dx, cos x by x square dx, ঠিক আছে? আচ্ছা, এখানেও সেই সেম একই রকম, আমরা কি ধরবো, fx equals to কত ধরবো, fx equals to cos x by x square, fx equals to কত ধরবো, cos x by x square। তাহলে দেন কি হবে, মডুলাস অফ fx ইকুয়ালস টু কত হবে, মডুলাস অফ and আচ্ছা এখানে বলে দিতে হবে a গ্রেটার দ্যান 0 বলা থাকবে অবশ্যই, and gx ইকুয়ালস টু আমি ধরে নেব 1 মাইনাস e টু দি পাওয়ার অফ মাইনাস x, 1 মাইনাস e টু দি পাওয়ার অফ মাইনাস x। দেখো আগের মতোই অঙ্কটা, আর কিছু নেই। এটাকে কি লিখবো, লেস দ্যান ইকুয়ালস টু 1 বাই x স্কয়ার, ঠিক আছে? লেস দ্যান ইকুয়ালস টু 1 বাই x স্কয়ার। তাই এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, কম্প্যারিজন টেস্ট অনুযায়ী আগে যে অঙ্কটা করলাম, আর কি করতে হবে দেখো, বলার আর মনে হয় করার দরকার নেই। এখান থেকে আমি কি বলে দিতে পারবো, কম্প্যারিজন টেস্ট অনুযায়ী কি বলে দিতে পারবো, ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি fx dx ইজ কনভার্জেন্ট, ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি fx dx ইজ কনভার্জেন্ট, ঠিক আছে? কম্প্যারিজন টেস্ট ইউজ করে, ইউজিং কম্প্যারিজন টেস্ট
আগের অঙ্কটা তো সেম অঙ্ক, তাই আর তো বলছি না, সেম একই প্রবলেম করলাম, তার জন্য আর তো বলছি না। আরেকটা জিনিস লক্ষ্য করো, gx ইকুয়ালস টু 1 মাইনাস e টু দি পাওয়ার অফ মাইনাস x, তার মানে এটা 1 মাইনাস 1 বাই e টু দি পাওয়ার x লেখা যায়, তাই না? এবার লক্ষ্য করো, এখানে x এর ভ্যালু যত বাড়বে, এই নিচের ভ্যালুটা তত বাড়বে, ওভারঅল ফাংশনের ভ্যালুটা কমতে থাকে, ওভারঅল এই ভ্যালুটা কমবে, এই ভ্যালুটা যত কমবে ওভারঅল ফাংশনাল ভ্যালুটা বাড়তে থাকবে, তাই না? ভালো করে লক্ষ্য করো, আগের বার কি হচ্ছিল, এই পোরশনটা ছিল, অনলি এই পোরশনটা ছিল, এই পোরশনটা কি হচ্ছিল, ভ্যালু কম ছিল, তাহলে এই পোরশনটা যত কমবে তত কি হচ্ছে 1 মাইনাস, যত কম ভ্যালু হবে ফাংশনটা কি হয়ে যাবে, বাড়বে, তার মানে কি হয়ে যাচ্ছে, gx is কি হয়ে যাচ্ছে, gx is মনোটোনিক ইনক্রিজিং। আরেকটা কি, আরেকটা ক্লিয়ারলি, আচ্ছা, এন্ড ক্লিয়ারলি বাউন্ডেড for x greater than equals to a, x greater than equals to a যে 0, এর ভ্যালু কত 0, তার মানে x greater than equals to 0 লিখতে পারো, এটাও লিখতে পারো, x greater than equals to a greater than 0, তুমি x এর ভ্যালু যদি 0 বসাও তাহলে কত হচ্ছে 0, আর x এর ভ্যালু যদি তুমি ইনফিনিটি বসাও তাহলে এটা কত হয়ে যাচ্ছে 0, তার মানে দেখো একটা 0 আর 1 ভ্যালু পাচ্ছ, তাই না? তাহলে বাউন্ডেড হয়ে যাচ্ছে। আগের অঙ্কটাতেও তাই ছিল, আগের অঙ্কটাতেও তো x এর ভ্যালু কত ছিল, আমার 0 থেকে ছোট তো আমি নিতে পারবো না, সবথেকে ছোট ভ্যালু আমার কত ছিল 0, এর a গ্রেটার দ্যান 0 সবথেকে ছোট ভ্যালু আমার x গ্রেটার দ্যান ইকুয়ালস টু a বলা আছে প্রত্যেকটা অঙ্কে, কন্ডিশন এটাই বলা আছে, তাহলে x গ্রেটার দ্যান ইকুয়ালস টু a এর ভ্যালু কত, গ্রেটার দ্যান a, তাহলে আমি a এর সবথেকে ছোট ভ্যালু কত নিতে পারবো 0 যদি নিই, তাহলে কি হয়ে যাচ্ছে, ফাংশনটা বাউন্ডেড হয়ে যাচ্ছে, তাহলে ফাংশনটা আমার বাউন্ডেড হয়ে গেল আর মনোটোনিক ইনক্রিজিং হয়ে গেল, তাহলে therefore by Abel's test কি লিখবো, ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x cos x by x square dx is convergent। Abel's test অনুযায়ী তাহলে আমাদের সিরিজটা কি হয়ে যাচ্ছে, Abel's test অনুযায়ী আমাদের ইন্টিগ্রেশনটা কি হয়ে যাচ্ছে, কনভারজেন্ট হয়ে যাচ্ছে। Abel's test ইউজ করে আমরা বলে দিচ্ছি এই ইন্টিগ্রেশনটা আমাদের কনভারজেন্ট, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট, যেটা দিয়ে খুব প্রবলেম আসে পরীক্ষায়, ঠিক আছে? ভালো করে দেখে নাও। আচ্ছা দেখো, এটা মুছে দিলাম, মুছে দিয়ে এবার নেক্সট টেস্ট হচ্ছে ডিরিচলেট টেস্ট বা ডিরিচলে বলতে পারো, ঠিক আছে? ডিরিচলেট টেস্ট, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট টেস্ট, এবং এই চ্যাপ্টার মানে ম্যাক্সিমাম অঙ্ক ডিরিচলেট টেস্ট দিয়ে হয়, অ্যাবেলস এর থেকে তার প্রয়োগটা বেশি। এটা কি বলছে, ইন্টিগ্রেশন a to lambda fx dx is bounded for x greater than equals to lambda, ঠিক আছে? এটা বলে দিচ্ছে bounded for all x greater than for all x greater than equals to a, lambda না, for all x greater than equals to a, সমস্ত x greater than equals to a এর জন্য ইন্টিগ্রেশন a to lambda fx dx এটা হচ্ছে বাউন্ডেড, ঠিক আছে? এই বাউন্ডেডটাকে এবার কিভাবে লেখা যায়, দ্যাট ইজ, এটাকে কি লেখা যায়, ইন্টিগ্রেশন দ্যাট ইজ মডুলাস অফ ইন্টিগ্রেশন a to lambda fx dx less than equals to k, এটা বলতে পারি for all x greater than equals to a, এটা বলা যায়, এটাকে ঘুরিয়ে গেলে বলা যায়, ঠিক আছে? এটা বাউন্ডেড মানে আমরা এটা বলতে পারি, ঠিক আছে? নেক্সট 2 নম্বর, আচ্ছা প্রথমে কি বললাম, ইন্টিগ্রেশন a to lambda fx dx is bounded for all x greater than equals to a, আর কি বলছি, দ্যাট এটা মানে কি, দ্যাট ইজ ইন্টিগ্রেশন a to lambda fx dx less than equals to k, এটা বাউন্ডেড এর যে প্রপার্টি সেই প্রপার্টিটা আমরা এখানে লিখলাম, ঠিক আছে? বাউন্ডেড এর যে প্রপার্টি, বাউন্ডেড কোন ফাংশন বাউন্ডেড হলে যেভাবে লেখা যায় সেটা লিখলাম, ঠিক আছে? আচ্ছা আরেকটা কি বলছে, gx is monotonic, and gx tends to 0 as x tends to infinity, gx tends to 0 as x tends to infinity, তাহলে দেন তখন আমাদের কি বলছে, দেন ইন্টিগ্রেশন a to infinity fx gx is fx dx is convergent,
ঠিক আছে, এটাও দেখো সেই পাওয়ার সিরিজের মতোই। পাওয়ার সিরিজে কি ছিল, এটা ইউনিফর্মলি বাউন্ডেড বলা ছিল, এটা কি বলা ছিল, ইউনিফর্মলি বাউন্ডেড বলা ছিল। আর এই ফাংশনটা মনোটোনিক অ্যান্ড এই যে টেন্ডস টু জিরো, মানে কি এটা বলা ছিল ইউনিফর্মলি কনভার্জেস টু জিরো, তাই বলা ছিল। পাওয়ার সিরিজের ক্ষেত্রে মনে করে দেখো, পাওয়ার সিরিজ অফ ফাংশনে যেটা আমরা পড়েছিলাম যে কি ছিল, gx ইজ মনোটোনিক অ্যান্ড ইউনিফর্মলি কনভার্জেস টু জিরো। তো তাই আছে এখানে gx কনভার্জেস টু জিরো। তাহলে আমাদের ডিরিচলেট টেস্ট কি বলছে, ইন্টিগ্রেশন ই টু ইনফিনিটি fx gx ইজ কনভার্জেন্ট। তাহলে ডিরিচলেট টেস্ট অনুযায়ী বা ডিরিচলেট টেস্ট অনুযায়ী আমরা কি বলবো, ইন্টিগ্রেশন ই টু ইনফিনিটি fx gx আমাদের কনভার্জেন্ট হবে। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের থিওরেম। এবার এই থিওরেমের উপরে বেস করে আমরা কিছু অঙ্ক করব। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানেও আমাদের কি হচ্ছে যে দুটো ফাংশন গুণ আকারে দেওয়া আছে, ইন্টিগ্রেশন রুটটা দেওয়া আছে, আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা একটা অঙ্ক করি। ইন্টিগ্রেশন 0 to infinity cos x dx, cos x by root over of x square plus x dx, এটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, এই পোরশনটা আমাদের দেওয়া আছে, এই অঙ্কটা হয়েছে। আচ্ছা তাহলে এই অঙ্কটা আমরা কি করব, অঙ্কটা আমাদেরকে দেখাতে হবে যে এই অঙ্কটা আমাদের কনভার্জেন্ট, যে ডিরিচলেট টেস্ট ইউজ করে আমরা কনভার্জেন্ট সেটা প্রমাণ করব। তাহলে এখানে আমাদেরকে একটাকে fx ধরতে হবে, একটাকে gx ধরতে হবে, তাই না? একটাকে আমরা fx ধরবো আর একটাকে আমরা gx ধরবো। আচ্ছা মুছে দিচ্ছি, দেখো আমাদেরকে a2 lambda fx dx। আচ্ছা তাহলে এখানে আমি লিখে নিই অ্যানসারটা। let fx equals to cos x and gx equals to 1 by root over of x square plus x, এটা। আচ্ছা একটা জিনিস বলি, যখন এইভাবে sin x বা cos x থাকবে না, sin x আর cos x এর মজার জিনিস হচ্ছে sin x cos x এই ফাংশনগুলো বাউন্ডেড ফাংশন, sin x cos x এই ফাংশনগুলো বাউন্ডেড ফাংশন। তো sin x cos x থাকলে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে ডিরিচলেট টেস্ট অ্যাপ্লাই হবে, বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, মুছে দিলাম এই পোরশনটা। এবার নাও ইন্টিগ্রেশন 0 to lambda cos x dx, ইন্টিগ্রেশন 0 to lambda cos x dx, এটাকে আমাদেরকে বাউন্ডেড দেখাতে হবে। আমরা কি এটা লেস দ্যান ইকুয়ালস টু 2 বলতে পারি না, ফর অল x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, এটা বলা যায়। সরি, ফর অল ল্যামডা, ফর অল ল্যামডা, সমস্ত ল্যামডার জন্য, ল্যামডা যে ভ্যালুই নিই না কেন, ল্যামডা যে ভ্যালুই নিই না কেন, আমরা এটা গ্রেটার দ্যান লেস দ্যান, এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি কি হবে, এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি sin x cos x এর ইন্টিগ্রেশন sin x, এবার ভালো করে লক্ষ্য করো আপার আর লোয়ার যদি বসায় sin ল্যামডা প্লাস sin 0, তো যাই হোক না কেন ওভারঅল মড ভ্যালুটা sin এর ভ্যালু কি হয়, লেস দ্যান ইকুয়ালস টু 1, লেস দ্যান ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমি কি বলে দিতে পারি, এর ভ্যালুটা লেস দ্যান ইকুয়ালস টু 2, লেস দ্যান ইকুয়ালস টু 2। তুমি যাই ভ্যালু বসাও না কেন অবশ্যই লেস দ্যান ইকুয়ালস টু 2 আসবে। যদি দুটোর ভ্যালু 1 1, ম্যাক্সিমাম ভ্যালু যদি বসাই 1 তাহলে 2 হবে, আর যদি ম্যাক্সিমাম ভ্যালু যদি তার থেকে কম ভ্যালু বসাই তাহলে 2 এর থেকে ছোট হবে। তাহলে এখান থেকে আমি কি বলে দিতে পারছি, ইন্টিগ্রেশন 0 to lambda cos x dx, এটা কি হচ্ছে, লেস দ্যান ইকুয়ালস টু 2। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম, ইমপ্লাইজ ইন্টিগ্রেশন 0 to lambda fx dx is bounded। আমাদের একটা পার্ট হয়ে গেল, ইন্টিগ্রেশন 0 to lambda fx dx is bounded, এই পার্টটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, এবার নেক্সট পার্ট আমরা কি ধরেছি, gx, এই পোরশনটা মুছে দিচ্ছি। হ্যাঁ, gx ইকুয়ালস টু আমাদের কত আছে, 1 by root over of x square plus x। দেখো এখানে x এর ভ্যালু যদি আমি বাড়াতেই থাকি ফাংশনের ভ্যালু ওভারঅল কি হবে, কমতেই থাকবে, তাই না? তাহলে কি হবে, ক্লিয়ারলি gx is monotonic, monotonic কি হবে, monotonic decreasing, clearly gx is monotonic, আর monotonic কি, monotonic decreasing, x এর ভ্যালু আমি যতই বাড়াবো, x এর ভ্যালু যত বাড়াবো gx এর ভ্যালু ওভারঅল কমতে থাকবে, and gx tends to 0
অ্যাজ x টেন্ডস টু ইনফিনিটি। x টেন্ডস টু যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে g x টেন্ডস টু 0 হয়ে যাবে, তাই না? আমরা যদি x টেন্ডস টু ইনফিনিটি বসাই তাহলে g x টেন্ডস টু কি হয়ে যাবে 0। এটা দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো যে আমাদের ডাইরেক্টলি টেস্টের যে দুটো আমাদের কন্ডিশন ছিল, ডাইরেক্টলি টেস্টের যে দুটো কন্ডিশন আমাদের ছিল, দুটো কন্ডিশনই কিন্তু আমাদের স্যাটিসফাই করে গেল। এই যে এটা একটা যে ইন্টিগ্রেশন a 0 টু fx dx, এটা বাউন্ডেড, এখানে এটা 0 আছে, এখানে এটা 0 আছে, আর এখানে কি হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের gx টা কি মনোটোনিক, আর gx টেন্ডস টু 0 অ্যাজ x টেন্ডস টু ইনফিনিটি। তাহলে দুটো কন্ডিশনে যদি হোল্ড করে যায় তাহলে therefore বাই ডাইরেক্টলি টেস্ট ইন্টিগ্রেশন 0 টু আমাদের কি ছিল, ইন্টিগ্রেশন 0 টু কত ছিল ইনফিনিটি cos x by root over of x square plus x dx is convergent। এটা আমাদের তাহলে কি হয়ে গেল, ডাইরেক্টলি টেস্ট অনুযায়ী আমরা বলে দিলাম এটা আমাদের কনভারজেন্ট। ঠিক আছে, সিম্পল, খুব সহজ অঙ্ক, খুব বেশি পরিশ্রম করার বা খুব বেশি মানে খাটার দরকার নেই, জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। দেখো এমন কিছু পরিশ্রম কিন্তু করতে হচ্ছে না, দুটো পার্ট অল্প অল্প করে দেখিয়ে দিলে হয়ে গেল। এই অঙ্ক খুব আসে পরীক্ষায়, ভীষণ খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। ঠিক আছে, মুছে দিলাম এটা। নেক্সট প্রবলেম, integration e to infinity log x into sin x by x dx, log x into sin x by x dx। দেখো এই অঙ্কটায় sin x by x তোমাকে ভয় দেখানোর জন্য এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, যে তুমি ভয় পেয়ে যাবে হয়তো দেখে যে sin x by x equals to 1 হয়ে যায়, তো আমরা কি করব, আমরা ভয় পাবো না, আমরা কি করব, let fx equals to আমরা sin x ধরবো। আমি বলেছি sin x cos x থাকলে কি হবে, sin x cos x থাকলে sin x টাকে fx ধরবে, তাহলে sin x cos x টা কি আমাদের বাউন্ডেড দেখানোটা সুবিধা হবে। and gx equals to কি ধরবো, log x by x, gx equals to কি ধরবো আমরা, log x by x। এবার নাও ইন্টিগ্রেশন e to lambda sin x dx, এটা কি অবশ্যই লেস দ্যান ইকুয়ালস টু 2 ফর অল ল্যামডা, সমস্ত ল্যামডার জন্য আমি বলতে পারবো। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা আমরা কি করে করছি, ভেঙেই দেখিয়ে দিচ্ছি। ইন্টিগ্রেশন মডুলাস sin x এর ইন্টিগ্রেশন করলে কি হয়ে যাবে, cos x, তাই না? cos x e থেকে ল্যামডা হলো, আচ্ছা ইকুয়ালস টু ল্যামডা যদি ভ্যালু বসিয়ে দিই কি হবে, cos ল্যামডা প্লাস cos e হয়েছে। আচ্ছা, এবার এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কি হবে, মডুলাস অফ cos ল্যামডা প্লাস মডুলাস অফ cos e। আমরা কি জানি cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত 1, তাহলে মডুলাস করে দিলে 1, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, লেস দ্যান ইকুয়ালস টু 1 প্লাস 1 2। ঠিক আছে, হয়েছে ক্লিয়ার জিনিসটা, যে কি করে আমরা লেস দ্যান ইকুয়ালস টু 2 লিখছি, যে এই যে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এটা আসবেই আসবে, এবং এই ফাংশনাল ভ্যালুটা যে cos থিটার ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 1 আমরা জানি, cos এর ম্যাক্সিমাম ভ্যালু 1, তাহলে লেস দ্যান ইকুয়ালস টু 1 আর 1 কত হচ্ছে, লেস দ্যান ইকুয়ালস টু 2। তাহলে এখান থেকে কি হচ্ছে, therefore integration e to lambda fx dx is bounded, এটা পেলাম ইন্টিগ্রেশন e to lambda fx dx বাউন্ডেড, এই পোরশনটা আমাদের হয়ে গেল। আচ্ছা, এইবার নেক্সট ফর অল ল্যামডা বলে দিতে পারো, হয়েছে। আচ্ছা, নেক্সট আমাদের এইবার নেক্সট প্রপার্টি কি, gx কি দেওয়া আছে, gx ইকুয়ালস টু কি দেওয়া আছে, log x by x, তাই না? এটা পরিষ্কার দেখা যাচ্ছে x এর ভ্যালু যদি বসাতে থাকো, x এর ভ্যালু বসাতে থাকলে ফাংশনাল ভ্যালু চেঞ্জ হতে কি হবে, তুমি যত x এর ভ্যালু বাড়াবে ফাংশনাল ভ্যালু কি হবে, হয় বাড়বে বা কমবে, কিছু একটা হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে ইমপ্লাই করছে কি, ক্লিয়ারলি gx is monotonic, clearly gx is monotonic। আচ্ছা, এইবার আমি তুমি x এর ভ্যালু যদি বসাতে থাকো, log x এর ভ্যালু, log এর ভ্যালু যত আমরা বাড়াতে থাকবো ফাংশনাল ভ্যালুটা বাড়বে, আর x এর ভ্যালুও তো বাড়ছে। ঠিক আছে, এবার দুটোই বাড়তে থাকছে, তার মানে ফাংশনাল ভ্যালুটা ওভারঅল বাড়বে।
তুমি x এর ভ্যালু যত বাড়াবে ফাংশনাল ভ্যালু তত বাড়বে। লগ এর ভ্যালু তো আমরা জানি যে x এর ভ্যালু যত বাড়াতে থাকবে তত আমার ফাংশনাল ভ্যালু বাড়বে, ঠিক আছে। তো এখানে যদি দুটোই ভ্যালু আমি বসাতে থাকি ওভারঅল দুটোর ভ্যালুই বাড়ছে, ঠিক আছে। এবার দুটোর ভ্যালুই বাড়ছে, x এর ভ্যালুও বাড়ছে, লগ এর ভ্যালুও বাড়ছে, সেই মানের উপরে নির্ভর করবে ফাংশনটা ইনক্রিজিং হবে না ডিক্রিজিং হবে। কিন্তু একটা জিনিস তো আমি পরিষ্কার হয়ে যাচ্ছি যে আমার আর যাই হোক ফাংশনটা মনোটোনিক ইনক্রিজিং বা ডিক্রিজিং যে কোনো একটা হচ্ছে। যদি আমি x এর ভ্যালু 1 বসাই তাহলে কত হচ্ছে log 1/1, log 1 0 তার মানে 0/1 0 হচ্ছে। x এর ভ্যালু যদি 2 বসাই log 2/2 তার মানে পজিটিভ হচ্ছে, ঠিক আছে। x এর ভ্যালু যদি 3 বসাই log 3/3, তো এইভাবে আমার ভ্যালুগুলো বাড়তেই থাকছে, তাই না। এবার দেখো লক্ষ্য করো, হয়তো দেখা যাচ্ছে log 2/2 আর log 3/3 এর ভ্যালুগুলোর মধ্যে হয়তো কোনোটা বড় কোনোটা ছোট, সেটা তো আমরা ক্যালকুলেশন না করলে বুঝতে পারছি না। কিন্তু একটা জিনিস তো পরিষ্কার যে ফাংশনটা হয় বাড়বে বা কমবে, ঠিক আছে। ফাংশনটা হয় বাড়বে বা কমবে, তাহলে এখান থেকে আমি ক্লিয়ারলি gx ইজ মনোটোনিক। আচ্ছা, আর আরেকটা জিনিস আমাদেরকে বের করতে হবে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি gx, তাই না, ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু ইনফিনিটি log x বাই x। এটার ভ্যালু কি করব, এটা আমরা কি হচ্ছে দেখো ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম হয়ে গেলে আমার কি হয়ে যাচ্ছে, এখানে কি হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। তাহলে এল হসপিটাল রুল যদি আমি অ্যাপ্লাই করে দিই, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, উপরে কি হয়ে যাবে 1/x আর নিচে কত 1 মানে আর কোনো ব্যাপার নেই। তাহলে x টেন্ডস টু ইনফিনিটি বসালে কত হয়ে যাচ্ছে 0। তার মানে কি পাচ্ছি gx মনোটোনিক এন্ড কি হচ্ছে gx টেন্ডস টু 0 as x টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে। তাহলে ডাইরেক্টলি টেস্টে দুটো কন্ডিশনই হোল্ড করে গেল। তাহলে ডাইরেক্টলি টেস্টে যদি দুটো কন্ডিশনই হোল্ড করে যায় তাহলে দেয়ারফর আমি কি বলবো, দেয়ারফর এই ইন্টিগ্রেশনটা আমাদের কি আসছে কনভার্জেন্ট। এখান থেকে আমি বলে দিতে পারবো যে এই ইন্টিগ্রেশনটা আমাদের কনভার্জেন্ট, ঠিক আছে। নেক্সট আরেকটা প্রবলেম, মুছে দিলাম। নেক্সট প্রবলেম হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস a স্কয়ার x স্কয়ার cos bx dx, এটা ঠিক আছে হয়েছে। ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু 0 টু ইনফিনিটি আছে তো, হ্যাঁ 0 টু ইনফিনিটি হয়েছে। আচ্ছা কি করব, একই রকম এখানে fx আর gx ধরে নেব। আমি সবসময় বলেছি sin আর cos থাকলে আমাদের f সবসময় sin আর cos কে ধরে নেব, কারণ কি sin এবং cos কে আমার বাউন্ডেড দেখানোটা সুবিধা হবে, ঠিক আছে। তাহলে লেট fx ইকুয়ালস টু কি ধরব cos bx, fx ইকুয়ালস টু আমরা ধরে নেব cos bx and gx ইকুয়ালস টু কি ধরে নেব e টু দি পাওয়ার মাইনাস a স্কয়ার x স্কয়ার ধরে নেব, হ্যাঁ। আচ্ছা নাও এবার বাউন্ডেড দেখাতে হবে। ইন্টিগ্রেশন 0 টু ল্যামডা cos bx dx, ঠিক আছে। কি করব, ইন্টিগ্রেশন করে দাও। ইন্টিগ্রেশনটা করেই দেখাচ্ছি, ডাইরেক্ট বলে দিতে পারি, তবুও ইন্টিগ্রেশনটা করেই দেখাচ্ছি। কি হচ্ছে ইন্টিগ্রেশন করলে cos bx এর ইন্টিগ্রেশন sin bx বাই b, তাই তো 0 টু ল্যামডা তাই না, sin bx বাই b, cos এর ইন্টিগ্রেশন sin এর ইন্টিগ্রেশন হয় মাইনাস cos, ঠিক আছে। আচ্ছা ইকুয়ালস টু যদি ল্যামডা বসাই কি হবে sin ল্যামডা x বাই b, মাইনাস 0 বসালে 0, তাই না। sin ল্যামডা x sin b ল্যামডা বাই b, sin b ল্যামডা বাই b, আর 0 বসালে তো 0 হয়ে যাচ্ছে। এটাকে আমরা কি লিখতে পারি, লেস দ্যান ইকুয়ালস টু 1 বাই মডুলাস অফ b লিখতে পারি, কারণ উপরেরটা কি sin, আমরা কি জানি sin এর ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু 1, তাহলে লেস দ্যান ইকুয়ালস টু মডুলাস লেস দ্যান ইকুয়ালস টু 1 বাই মডুলাস অফ b, এটা বলতে পারি। তাহলে এই এখান থেকে কি হয়ে গেল, এখান থেকে কি হয়ে গেল, ইন্টিগ্রেশন 0 টু ল্যামডা cos bx মানে ইন্টিগ্রেশন 0 টু ল্যামডা fx dx কি হয়ে গেল বাউন্ডেড। তাহলে therefore ইন্টিগ্রেশন 0 টু ল্যামডা fx dx এখানে লিখতে পারো ফর অল ল্যামডা, সেই ল্যামডা আবার কি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, এই যে এটা নিতে হয় আমাদের, ল্যামডা গ্রেটার দ্যান ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু ল্যামডা fx dx ইজ বাউন্ডেড। এখান থেকে আমাদের
একটা পার্ট হয়ে গেল, যে আমি বলে দিলাম আমার ইন্টিগ্রেশন 0 টু ল্যামডা এফ এক্স ডিএক্স বাউন্ডেড। আচ্ছা এবার জিএক্স, জিএক্স ইকুয়াল টু, এটা তো এক্সপোনেনশিয়াল, এক্ষুনি অনেকবার করলাম এক্সপোনেনশিয়াল, তার মানে এটাকে আমরা কি লিখবো 1 বাই ই টু দি পাওয়ার এ স্কয়ার এক্স স্কয়ার। এক্স এর ভ্যালু যত বাড়বে ওভারঅল নিচের ভ্যালুটা বাড়তে থাকবে দিয়ে ওভারঅল ফাংশনাল ভ্যালুটা কি হবে, কমতে থাকবে। তার মানে এখান থেকে আমি কি বলবো, gx ইজ মনোটোনিক, ইনফ্যাক্ট মনোটোনিক ডিক্রিজিং। আর লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, gx ইকুয়ালস টু কি হবে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 বাই ই টু দি পাওয়ার a স্কয়ার x স্কয়ার। x এর ভ্যালু ইনফিনিটি বসালে কি হয়ে যাচ্ছে, নিচে ইনফিনিটি, তার মানে 0। তাহলে কি পাচ্ছি, দেয়ারফর gx টেন্ডস টু 0 as x টেন্ডস টু ইনফিনিটি। তাহলে কি হয়ে যাচ্ছে, ডিরেক্টলি টেস্টের যে কন্ডিশনগুলো দেওয়া আছে সেই কন্ডিশনগুলো ফুলফিল হয়ে গেল। সেই কন্ডিশনগুলো যদি ফুলফিল করে যায় তাহলে সেখান থেকে আমি কি বলবো, ডিরেক্টলি টেস্ট অনুযায়ী এই ইন্টিগ্রেশনটা আমাদের কি হয়ে যাচ্ছে, কনভার্জেন্ট। ঠিক আছে, ইমপ্রপার ইন্টিগ্রালের ম্যাক্সিমাম অঙ্কতে কিন্তু ডিরেক্টলি টেস্টটা সবথেকে বেশি অ্যাপ্লাই হয় অ্যাবেলস টেস্টের থেকে, এবং ডিরেক্টলি টেস্টটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে ডিরেক্টলি টেস্টের অঙ্ক বেশি করে প্র্যাকটিস করেছেও, মানে পরীক্ষা যাওয়ার আগে সবই টেস্ট, সব আমি বলছি না যে কেবলমাত্র ডিরেক্টলি করবে, সবই করবে, কিন্তু ডিরেক্টলির উপর জোরটা একটু বেশি দিও, কারণ এই ডিরেক্টলি থেকে ম্যাক্সিমাম অঙ্ক ডিরেক্টলি থেকে আসে। ঠিক আছে, হয়ে যায়, এবং ডিরেক্টলি থেকে ম্যাক্সিমাম অঙ্ক আসেও পরীক্ষায়। প্র্যাকটিস করো, মোটামুটি আমাদের ইমপ্রপার ইন্টিগ্রালের প্রায় সব পোর্শনই হয়ে আসলো। ঠিক আছে, তোমরা ভালো করে প্র্যাকটিস করো, যতটা সম্ভব আমি করিয়ে দিলাম ইমপ্রপার ইন্টিগ্রাল, তোমরা বেশি করে প্র্যাকটিস করতে থাকো। হ্যাঁ, ইমপ্রপার ইন্টিগ্রাল স্টুডেন্টদের সম্পর্কে মাথায় একটা খুব ধারণা থাকে সবসময় যে ইমপ্রপার ইন্টিগ্রাল ভীষণ কঠিন, এবং স্টুডেন্টদের সবসময় রিকোয়েস্ট থাকে যে স্যার ইমপ্রপার ইন্টিগ্রালটা একটু ভালো করে করাবেন। হ্যাঁ, মনের মধ্যে একটা আলাদা ভীতি তৈরি করে দেওয়া থাকে যে ইমপ্রপার ইন্টিগ্রাল কঠিন, তো একটু বুঝে করলে আর একটু থিওরেমগুলো মাথায় রেখে করলে ইমপ্রপার ইন্টিগ্রাল কিন্তু কিচ্ছু কঠিন নয়, একদম সহজ। ঠিক আছে, তো এইগুলো মাথায় রেখে অঙ্কগুলো করো, প্র্যাকটিস করো।